আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে ময়মনসিংহের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা ১১টার পর রাজধানী ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হন তিনি। দুপুরে ময়মনসিংহের ত্রিশালে পৌঁছাবেন তিনি। সেখানে বৈলর কানহর ধারার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে যোগ দেবেন জাতীয় কবির জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠানে। বিকেলে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের। এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে উচ্ছ্বসিত স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তার ময়মনসিংহ সফরকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করেছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের ময়মনসিংহ সফরের খবর জানাতে ত্রিশালের ধরার খাল থেকে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী রুদ্র রফিক। রফিক, প্রধানমন্ত্রীর সফর ঘিরে সেখানকার সার্বিক অবস্থা আমাদের জানাবেন। সিনথিয়া, প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো ময়মনসিংহে আসছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর ময়মনসিংহে আগমন উপলক্ষে কিন্তু পুরো জেলাতেই সাজসজ্জ রব বিরাজ করছে। এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিন্তু এক ধরনের উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ত্রিশালের যে খালটি উদ্বোধন করবেন, ধরার খাল, সেই খালের পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করবেন সেই স্থানে। আপনাকে একটু এই স্থানে বর্তমান চিত্র দেখাতে চাই। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে কিন্তু অত্র আশেপাশের গ্রামের যারা মানুষ রয়েছেন তারা কিন্তু এই স্থানে চলে এসেছেন এবং আমরা যেটি জানতে পেরেছি ঘণ্টাখানেকের মধ্যেই প্রধানমন্ত্রী এসে পৌঁছাবেন এই স্থানে। হ্যাঁ, আপনাকে একটু এই খাল সম্পর্কে জানিয়ে রাখি। ১৯৭৯ সালের ৬ সেপ্টেম্বর, অর্থাৎ এখন থেকে ঠিক ৪৭ বছর আগে এই খালটি খনন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পিতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং তিনি এই খালটি খননের মধ্য দিয়ে কিন্তু এই এলাকায় সবুজ বিপ্লব ঘটেছিল এবং পরবর্তীতে দীর্ঘ দিনের অব্যবস্থাপনা এবং সংস্কারের অভাবে কিন্তু খালটি এখন প্রায় মৃত অবস্থায় রয়েছে। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান খালটি পুনঃখনন করলে এই এলাকায় আবার নতুন করে কৃষি বিপ্লব অনুষ্ঠিত হবে বলে ধারণা করছেন স্থানীয়রা। আপনাকে একটু জানিয়ে রাখি, ময়মনসিংহ অঞ্চল কিন্তু কৃষি প্রধান অঞ্চল। বিশেষ করে এই ত্রিশাল উপজেলা থেকে কিন্তু প্রচুর পরিমাণের মৎস্য উৎপাদন হয় এবং সারা দেশে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় কিন্তু মৎস্য সরবরাহ করে থাকে এই এলাকার কৃষিজীবী মানুষ। এই খাল দিয়ে একসময় কৃষিজীবীরা মৎস্যজীবীরা মৎস্য আহরণ করতো, কিন্তু এখন আসলে খালটি একেবারে মৃতপ্রায়। সামান্য কিছু পানি, বর্ষাকালে কিছু পানি এখানে দেখা যায়, এছাড়া সারা বছরই কিন্তু শুকনা থাকে। তবে এই খালটি পুনঃখননের মধ্য দিয়ে এলাকাবাসীর মধ্যে আসলে আর্থসামাজিক যে উন্নয়ন, সেই উন্নয়ন সংগঠিত হবে বলে মনে করছেন। খাল পুনঃখননের পরে কিন্তু প্রধানমন্ত্রী নজরুল একাডেমির সামনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ৩ দিনব্যাপী যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। নেতাকর্মীরা আসলে প্রত্যাশা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরটি শুধু খাল পুনঃখনন বা জাতীয় কবির জন্মজয়ন্তীর উৎসব নয়, এই আগমন উপলক্ষে এই এলাকার যে উন্নয়ন, সেই উন্নয়নের আসলে সূচনা হবে এই প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে। সেই প্রত্যাশা আসলে নেতাকর্মীরা করছেন। তো সিনথিয়া, এই ছিল ত্রিশাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ। বিশ্বের ৩৮টি দেশে একযোগে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক হাফ ম্যারাথন ওয়ান রান। ভোরে রাশিয়ান হিরো লিগের এই উদ্যোগের অংশ হিসেবে ঢাকার হাতিরঝিলেও সম্পন্ন হলো এই প্রতিযোগিতা। ঢাকায় দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ১,০০০-এর বেশি দেশি বিদেশি দৌড়বিদ। ১, ৫, ১০ ও ২১.১ কিলোমিটার এই ৪টি ক্যাটাগরিতে সব বয়সী প্রতিযোগীর জন্য উন্মুক্ত ছিল রেস। দৌড় শেষে হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান প্রতিযোগীদের সঙ্গে গ্যালারিতে বসে পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপভোগ করেন। এমন আয়োজনের প্রশংসা করে ভবিষ্যতে ম্যারাথনে অংশ নেওয়ারও আগ্রহ প্রকাশ করেন তিনি। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক বলেন, সবাই মিলে খেলাবান্ধব পরিবেশ তৈরি করতে পারলে সমাজের গুণগত পরিবর্তন সম্ভব। খেলাধুলার উন্নয়নে সরকার কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী। Such a lovely run, a half marathon, like the fact that I got to learn about the Bandarbon run, Cox's Bazar, Chittagong. There's so many more. So inshallah next time maybe I'll join you and run. And definitely these should be encouraged more. There should be more participation of people of all abilities,
people, men, women, whatever we can do to help them. So yes, to encourage keeping fit. আমরা চেষ্টা করছি আমাদের স্পোর্টস ডিপ্লোমেসি, আমাদের স্পোর্টসকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা সবাই যদি মিলে আমরা একটি খেলাবান্ধব পরিবেশ তৈরি করতে পারি, তাহলেই আমরা আমাদের এই সামাজিক, এই পারিবারিক এবং রাষ্ট্রীয়ভাবে আমাদের এই সমাজের গুণগত পরিবর্তন আমরা আনতে পারবো। স্পোর্টস কার ও ইলেকট্রিক ভেহিকেল গাড়ির পরিদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত প্রদর্শনটি ঘুরে দেখেন তিনি। এ সময় আধুনিক প্রযুক্তি নির্ভর বিভিন্ন যানবাহন পরিদর্শন করেন তিনি। গাড়ি চালিয়ে পরীক্ষাও করেন প্রধানমন্ত্রী। পরে সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন সরকার প্রধান। আমাদের এই মুহূর্তে 5 ধরনের গাড়ি তৈরি হচ্ছে। আমাদের প্রথম হলো প্যাসেঞ্জার ভেহিকেল হচ্ছে। প্যাসেঞ্জার ভেহিকেলে আমাদের 3টা মডেল আছে। 2টা মডেল হলো একটু বড় টাইপের এসইউভি, একটা পিএইচইভি এবং ফুল ইভি, আর একটা হলো মিডিওকার ক্রসওভার টাইপের একটা এসইউভি। পরিবারের সাথে ঈদুল আজহা উদযাপন করতে রাজধানী ছাড়ছে নগরবাসী। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে ভিড় বেড়েছে যাত্রীদের। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কমলাপুর রেল স্টেশনে নিশ্চিত করা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা। টিকিটবিহীন যাত্রী এড়াতে স্টেশনের বাইরে দেওয়া হয়েছে বাঁশের বেষ্টনী। সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে এসে রেল সচিব ফাহিমুল ইসলাম জানান, এবারের ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক। কোনো ধরনের শিডিউল বিপর্যয়ের আশঙ্কা নেই বলেও জানান তিনি। ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে গাবতলী বাস টার্মিনালে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে যাত্রীদের চাপ। বাড়তি ভাড়া আদায় বন্ধসহ নৈরাজ্য যেন না হয় সেদিকে নজরদারি বাড়ানোর তাগিদ যাত্রীদের। ঈদের সমস্যার কারণে একজনের টিকিট একজনের নিয়ে জায়গা জুলুম হয়, ছিনতাইকারী হয়, এই জন্য আগে থেকে পাঠাই দিতে হবে। ট্রেনের স্টিমার ঠিক থাকে না। ট্রেনের যাত্রায় আলহামদুলিল্লাহ ট্রেনের যাত্রা মোটামুটি স্বাভাবিক। আমি যেহেতু টিকিট পাইনি, দাঁড়িয়ে যেতে হবে আর কি। জি আলহামদুলিল্লাহ, ভালো তো লাগবেই সবারই। আমাদের উৎসব, 2টা উৎসব 2বার, আমার অবশ্যই ভালো লাগবে। এবারে খুবই তৎপর আছি আমরা, সমস্ত ম্যানেজমেন্ট আমরা সবাই প্রস্তুত। আমাদের যে ইন্টারডিপ যে সমন্বয়ের এদিকে আমরা বিশেষভাবে লক্ষ্য রাখছি। আমরা আশা করছি যে এবার অন্যান্য বারের মতোই, মানে গত বছর এবং গতবার ঈদের মতোই আমরা স্বস্তিদায়ক ঈদ আপনাদেরকে উপহার দিতে পারবো। রাজধানী কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, সব ট্রেন সময় মতো ছেড়েছে কিনা, যাত্রীদের চাপ কেমন দেখছেন জানাবেন। সিনথিয়া, কমলাপুর রেলওয়ে স্টেশনে কিন্তু সকালের দিকে যে পরিমাণ যাত্রী ছিল এখন সেই পরিমাণ যাত্রী চাপ নেই। তবে ধারণা করা যাচ্ছে যে বিকাল নাগাদ এই যাত্রী চাপ আরও কিছুটা বাড়বে এবং আগামীকাল যে স্পেশাল যে ট্রেন সেটি কিন্তু ছাড়া হবে। যে ঈদ উপলক্ষে যে 10টি স্পেশাল ট্রেন দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ, আগামীকাল থেকে এই ট্রেন কিন্তু এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। এবং রেল সচিব কিন্তু কিছুক্ষণ আগেও ঘোষণা দিয়েছেন যে টিকিটবিহীন কোনো যাত্রী যেন প্ল্যাটফর্মে প্রবেশ করতে না পারে, সেজন্য কিন্তু তারা কঠোর নিরাপত্তা ব্যবস্থা এখানে রেখেছেন। এবং সেই সাথে ট্রেনের ছাদে যেন কোনো যাত্রী এই ঈদে ভ্রমণ করতে না পারেন সেদিকেও কিন্তু তারা কঠোর নজরদারি রেখেছেন। এবং এখানে ভ্রাম্যমাণ আদালতের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু প্ল্যাটফর্মে ঘুরে ঘুরে দেখছেন এবং এখানকার সার্বিক পরিস্থিতি তিনি পর্যবেক্ষণ করছেন। অন্যদিকে আমরা দেখেছি যে এখানকার যাত্রীরা কিন্তু অভিযোগ করেছেন যে অনলাইনে কিন্তু তাদের যে টিকিট সংগ্রহ সেটি করতে কিন্তু তাদের বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছেন। এইটি যেন সমাধানে সরকার দ্রুত পদক্ষেপ নেন সেটি কিন্তু তারা বলেছেন। অন্যদিকে রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু তারা এখানকার যে এবারের ঈদ যাত্রা সেটি নির্বিঘ্ন করতে তাদের সকল প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছেন। অন্যদিকে ফিরতি যাত্রার যে অগ্রিম টিকিট সেটিও কিন্তু আজ থেকে বিক্রি শুরু হয়ে গেছে। আগামী 2 জুনের যে টিকিট সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে এবং 3 জুনের টিকিট কিন্তু আগামীকাল বিক্রি হবে। এরকম পর্যায়ক্রমে আসলে ঈদের ফিরতি যাত্রার টিকিটগুলো কিন্তু বিক্রি হবে। তো এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সবশেষ তথ্য। সিনথিয়া, ধন্যবাদ।
পবিত্র ঈদুল আজহা ঘনিয়ে আসায় দেশের বিভিন্ন জেলায় জমে উঠেছে পশুর হাট। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে ক্রেতা বিক্রেতাদের হাঁকডাক, যদিও বেচাকেনা এখনো কিছুটা কম বলে জানান ব্যাপারীরা। অন্যদিকে পশুর বাড়তি দাম নেওয়ার অভিযোগ ক্রেতাদের। শেষ সময়ের পরিচর্যায় ব্যস্ততা বেড়েছে খামারগুলোতেও। এদিকে গোখাদ্যের বাড়তি দাম আর সীমান্ত দিয়ে গরু অনুপ্রবেশের আশঙ্কা করছে ব্যাপারীরা। হাটের সার্বিক নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সিলেটে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৩ জন। নিহতদের মধ্যে ২ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং অপর ২ জন শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। হাম পরিস্থিতি নিয়ে আরো জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মোহাম্মদ শামীম। শামীম, সিলেটে হামের প্রাদুর্ভাবের কারণ কি, প্রশাসনের পক্ষ থেকে কি বলা হয়েছে জানাবেন? সিনথিয়া, খুবই খারাপ অবস্থা। গতকাল ৫ জন শিশুর মৃত্যুর পর আজকে ২৪ ঘন্টায় আরো ৪ শিশুর মৃত্যু। এখানে কিন্তু হাম নিয়ে বেশ উদ্বেগ, উৎকণ্ঠা এবং মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এবং হামের টিকা যারা নিয়েছেন তারা কিন্তু হামে আক্রান্ত হচ্ছে না। তবে গত বছর আসলে যেসব শিশুরা বিশেষ করে উপজেলাগুলোতে যারা হামের টিকা নিতে পারেনি তারাই মূলত এই হামে আক্রান্ত হচ্ছে। এবং আমরা যে হাসপাতালগুলো আছে হাসপাতালগুলোতে ঘুরে দেখেছি এবং ঘুরে দেখে আমরা যেটা দেখেছি যে হামে কিন্তু বড়রাও আক্রান্ত হচ্ছেন। এবং বাচ্চাদেরকে নিয়ে যারা অভিভাবকরা হাম আক্রান্ত ওয়ার্ডগুলোতে আসছেন তারাও কিন্তু এই সময়টাতে তারাও কিন্তু ঝুঁকির মধ্যে আছেন। এবং সব মিলিয়ে আসলে যারা আছেন চেষ্টা করছেন এই হাম এর রোগের যে প্রাদুর্ভাব সেটা যেভাবে আসলে সিলেট বিভাগ জুড়ে ছড়িয়ে পড়েছে সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। এবং ১ মাস ব্যাপী হামের যে টিকা ক্যাম্পেইন সেটা কিন্তু চলেছে, অভিভাবকদের সচেতন করারও প্রক্রিয়া চলছে। তবে কোনোভাবেই কিন্তু যে মৃত্যুর মিছিল সেটা কিন্তু কমছে না। এবং করোনা মহামারীর পর শিশু মৃত্যুর এমন অবস্থা এটা কিন্তু আর সিলেটের মানুষ দেখেননি। সব মিলিয়ে এখানে ৫১ জন শিশুর মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৪ জন নিশ্চিত হামে মৃত্যুবরণ করেছেন এবং বাকিদের মধ্যে হামের উপদ্রব ছিল। সব মিলিয়ে সিলেটের পরিস্থিতি অনেকটাই খারাপ, অভিভাবকরা উদ্বিগ্ন আছেন। চিন্তা এটাই ছিল আমার কাছে হাম পরিস্থিতির সর্বশেষ তথ্য। ধন্যবাদ। পবিত্র ঈদুল আজহা ঘনিয়ে আসায় দেশের বিভিন্ন জেলায় জমে উঠেছে পশুর হাট। ঢাকার আশুলিয়ার কোরবানি পশুর হাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, হাটে পশুর সংখ্যা ও বেচাকেনার বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। চিন্তিয়া, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে জানিয়ে রাখি এবার সাভার উপজেলায় কিন্তু ১৩টি হাটের অনুমোদন দিয়েছে প্রশাসন এবং এর ১১টি হাট কিন্তু বসেছে শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন জায়গায় কিন্তু ১১টি হাট বসেছে এবং গত পরশু থেকে কিন্তু এই হাটগুলোতে গরু আসতে শুরু করেছে এবং গত রাতভর কিন্তু এই হাটগুলোতে গরু এসেছে এবং পর্যাপ্ত গরুর উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এবং গ্রাহক যারা ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু হাটগুলোতে ভিড় করতে শুরু করেছেন। তারা হাটে গরুর দাম দেখছেন। তবে গত বছরের তুলনায় কিন্তু এবার একটু গরুর দাম বেশি বলে ক্রেতারা আমাদেরকে এমনটাই জানিয়েছেন। তো ব্যাপারীরা যেটা জানিয়েছেন তারা একটু লাভের আশায় তারা গরু নিয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এই শিল্পাঞ্চল আশুলিয়ার যে হাটগুলো রয়েছে সেই হাটগুলোতে তারা অবস্থান নিয়েছেন। আমি এই মুহূর্তে রয়েছে শিল্পাঞ্চল আশুলিয়ার ঘোড়াপির মাজার সংলগ্ন যে একটি হাট রয়েছে, এখানে বিশাল গরুর হাট এবং এখানে পর্যাপ্ত ক্রেতা বিক্রেতা রয়েছেন এবং তারা এই গরু কিন্তু পশু যেটি রয়েছে কোরবানির পশু, ঈদ যতই ঘনিয়ে আসছে কোরবানির পশু ক্রয় বিক্রয় কিন্তু ততই বৃদ্ধি পাচ্ছে। তো শিল্পাঞ্চল আশুলিয়া থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সিনথিয়া, ধন্যবাদ। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ ১:২টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।